বিমস্টেক সম্মেলনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জন্য, বলছেন বিশ্লেষকরা। উন্নয়নের উদ্যোগ এবং চুক্তিগুলো দৃশ্যমান করার তাগিদ। বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে, সেটি যাতে এখানে হয়। যুগের যাত্রায় আস্থা, বিশ্বাস ও ভালোবাসার চ্যানেল যমুনা টেলিভিশন। ভয় শঙ্কা ঠেলে সত্য তথ্যে জনতার পাশে থাকার পণ। যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল। ব্রহ্মপুত্র পারে পূজা অর্চনা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বললেন উপদেষ্টা। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ। পাল্টাপাল্টি ছোড়া হয় শতাধিক হাত বোমা, এলাকায় উত্তেজনা। লঞ্চ বোঝাই করে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদ আনন্দ শেষে ট্রেন, বাসেও কর্মজীবীদের ভিড়। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি সবার মাঝে। যাতায়াতের দিক দিয়ে অনেক ভালো, আসার সময় অনেক রিল্যাক্সে চলে আসছি। সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব ভালোর ভিতরে আছে। আখাউড়ায় 15 মাসে ট্রেনে কাটা পড়ে নারী, শিশু সহ 48 জনের মৃত্যু। চলতি বছরই 13 মরদেহ উদ্ধার। যাত্রীদের অসাবধানতাকে দুষছে রেলওয়ে। দুর্ঘটনাগুলো ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। আমরা সবসময় রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করি, যারা সিঁড়িতে বসে বা ছাদে ওঠে বা বাবার ওঠে, আমরা সবসময় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ওদেরকে নিষেধ করি। বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে উত্তাল ভারত। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, ধর্মীয় বিভাজন ও সংঘাত বাড়বে বলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক এবং সাইডলাইন বৈঠক, সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? এবারের সম্মেলনে যেমন নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বিশ্লেষকরা বলছেন, দায়সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি সমঝোতা। সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নেও নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ। বাংলাদেশের জন্য নানা জল্পনা কল্পনার অবসান ঘটালো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, উন্মোচন করল সম্ভাবনার নতুন দুয়ার। এবারের বিমস্টেকের সাইডলাইনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক, যার অন্যতম ইউনুস মোদি বৈঠক। আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউয়ের বৈঠক হয়, যেখানে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকরা বলছেন, শুধু বৈঠক হলেই চলবে না, সাথে থাকতে হবে অগ্রগতিও। কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা। একটাই প্রাপ্তি এখন পর্যন্ত, বিমস্টেকের সেক্রেটারিয়েটটি বাংলাদেশে অবস্থিত, এটুকুই আমি প্রাপ্তি হিসেবে দেখি। প্রত্যাশা থাকবে এটি যাতে শুধুমাত্র বিমস্টেক দেশগুলোর ভিতরে ইন্ট্রা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ যাতে না হয়, এখানে যাতে ইন্টার অর্থাৎ বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে, সেটি যাতে এখানে হয়। বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত ও থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য এই বিশ্লেষকের। যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্বারোপ করেন তিনি।
রাজনৈতিক অঙ্গীকারের অভাব, বিশেষ করে ভারত এবং থাইল্যান্ডের ভিতরে বড় দুটো দেশের উচিত হবে তাদের অন্যান্য যে সমস্ত যোগাযোগ কোঅপারেশন রয়েছে সেগুলোর বাইরে গিয়ে কিভাবে বিমস্টেক কোঅপারেশনকে তারা গুরুত্বের সাথে দিয়ে অন্তত গুরুত্বপূর্ণ 3টি বা 4টি যেগুলো কিনা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে এই আলোচনাগুলো শেষ করে এগ্রিমেন্ট স্বাক্ষর করে। দুদেশের মধ্যকার বৈঠককে ফলপ্রসূ করতে উভয় পক্ষকে কিছু অভ্যন্তরীণ উদ্যোগ নিতে হবে মন্তব্য বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়। জানি আদর্শিকভাবেও খানিকটা কিন্তু দূরত্ব বেড়ে এসছে, তো কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে, তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর। তবে এত আয়োজন থেকে কেবলমাত্র তখনই উপকৃত হওয়া সম্ভব যখন সব সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে। যে সম্ভাবনা নিয়ে আছে এই আঞ্চলিক সংস্থাটি, সেই সম্ভাবনার পুরোটা তখন কাজে লাগাতে পারবে সদস্য দেশগুলো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 11 পেরিয়ে 12 বছরে যমুনা টেলিভিশন। এই উপলক্ষে বিভিন্ন জেলায় অনাড়ম্বরে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নাটোরে কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। পরে শিশুদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিরা বলেন, গত 11 বছর ধরে দর্শকদের আস্থা ও ভরসার স্থান যমুনা টেলিভিশন। সত্য এবং নির্ভীক খবর প্রচারের জন্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমান তালিয়ে সুনাম কুড়িয়েছে টেলিভিশনটি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের মুক্তির সোপানে কেক কেটে উৎসব শুরু হয়। এ সময় অতিথিরা বলেন, দর্শকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছে চ্যানেলটি। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান জানান তারা। একটি গণমাধ্যমকে ঘিরে রাজপথে মানুষের আনন্দ উদযাপন, স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের প্রকাশ কেবল একটি চ্যানেলকে ঘিরে। দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে এমন ভালোবাসা। শুরু থেকেই আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল আমাদের লক্ষ্য। 11 বছর পেরিয়ে 12তে আপনাদেরই যমুনা। সব দল মতের বিপুল আকাঙ্ক্ষা পূরণই যুগের পথে যমুনার লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে টিম যমুনার কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। জনতার কি দারুণ আস্থা ও বিশ্বাস বেসরকারি একটি চ্যানেলের উপর। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো রকম কোনো চ্যানেল ছাড়া নেই, যে একমাত্র এই চ্যানেলটা ছাড়া। গুলি খাইছে। রাজপথের উত্তপ্ত সংগ্রামমুখর বিদ্রোহ দিন শেষে স্লোগানে স্লোগানে ভালোবাসার বহিঃপ্রকাশ। চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সব রক্তচক্ষু উপেক্ষা করে পাশে থাকে সাধারণের। দুর্যোগের সংজ্ঞায় মানুষের বিপন্নতার চেয়ে আর কি বড় হতে পারে? যুদ্ধক্ষেত্র বনে যাওয়া দেশে নিপীড়িতের কথা বলে টিম যমুনা। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরতে পরতে যমুনার প্রতি মানুষের নির্ভরতা কতটা প্রবল ছিল তাদের বয়ানেই তা স্পষ্ট। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। কিন্তু এই অকুণ্ঠ ভালোবাসা কিংবা আকাশচুম্বী জনপ্রিয়তা কি কেবল সাম্প্রতিক ভূমিকার জন্য, নাকি জন্ম থেকে তার সত্য সাংবাদিকতায় নিজেকে বিসর্জন? হুট করে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোতে হয়। সো যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য।
11 বছর আগে সম্প্রচারে আসার কালে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানুষের কথা বলা, তা নিয়েই আমাদের পথ চলা। সংসেজে নয়, সাংবাদিকতায় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে যমুনা হতে চেয়েছে গণমানুষের। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা। সঠিক সাংবাদিকতা করতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল আমাদের। মামলার মুখোমুখি হতে হয়েছে, আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রাজধানী থেকে দেশের নানা প্রান্তের সহকর্মীদের। প্রতিষ্ঠা থেকে শুরু করে শাসকের রক্তচক্ষুর বিপরীতে নানান ভয় ও শঙ্কা ঠেলে জনতার পাশে আপোষহীন। গত 11 বছর সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। অন্যান্য সংবাদ মাধ্যম যদি বাধার মুখে পড়ে, যমুনা টেলিভিশন তার চেয়ে বেশি বাধার মুখে পড়েছে। যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় কখনোই ছিল না, যেখানে যমুনা টেলিভিশনকে এটা ফেস করতে হয়েছে অন্যদের চেয়ে আরও অনেক বেশি। টিম যমুনার আন্তরিকতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও মিলেছে নানাভাবে। ইউটিউব, ফেসবুকের ডিজিটাল দুনিয়ায় দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইব যেন তারই প্রমাণ। মিথ্যে, প্রোপাগান্ডা, ভুল তথ্যের ভিড়ে সতর্ক আর দায়িত্বশীল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন মানুষের মনে যে জায়গা করে নিয়েছে, ভবিষ্যতে আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যেন নিউজগুলো সব সত্যের সন্ধানে আসে। স্রোতের প্রতীকগুলোও অনেক সময় যমুনা টিভি অবস্থান নেয়। স্বচ্ছ, ন্যায়পরায়ণ যে সরকারি আসুক, যেই রাজনৈতিক দলই আসুক, সত্য যে নিউজটা এটা আমরা সামনে পাই, এটা আস্থা আছে। সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ফেক নিউজ থাকে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেইগুলোকে যেন ভ্যালিডেট করা যায়। চারদিকে যমুনার এত জয়ধ্বনি আমাদের স্বস্তি দেয় না। ফুরফুরে হাওয়ায় উঠতে পারে না টিম যমুনা, দায়বদ্ধতা যেন বেড়ে যায় আরও। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটি সংবাদ মাধ্যম একটি বিপ্লবের অংশীদার হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে নিয়ে সবাই স্লোগান দিয়েছে। মানুষের এক্সপেকটেশনকে তো আমরা ইগনোর করতে পারি না, অসম্মান করতে পারি না। ফলে এত মানুষ, এত দর্শকের চাহিদার প্রতি সম্মান রেখে আমাদেরকে চূড়ায় অবস্থান করতে হবে এবং সেটা নিশ্চয়ই অনেক বড় চাপ। যমুনা টেলিভিশন কেবল পর্দার একটি টেলিভিশন হতে চায় না, হতে চায় না ড্রয়িং রুমে থাকা সেই বোকা বাক্স, বরং কেন্দ্র থেকে প্রান্তের সব সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি নাগরিককে তার সুনাগরিক হয়ে ওঠার জন্য, অধিকার সচেতন করে তোলার জন্য সাংবাদিকতার সবটুকু করতে প্রস্তুত টিম যমুনা। 11 বছর পেরিয়ে 12তে পা দেবার কালে এই আমাদের প্রতিশ্রুতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের কয়েক জেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। আদি ব্রহ্মপুত্রের তীরে ঢল নেমেছে লাখো পুণ্যার্থীর। তীর্থস্থানে সবাই এসেছেন নদীর জলে নিজেদের জাগতিক সকল পাপ মোচনের আশায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তীর্থস্থান পরিদর্শন করেছেন। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থীর ঢল। পাপ মোচনের আশায় সবাই অংশ নিয়েছেন পুণ্য স্নানে। শত বছরের ঐতিহ্য মেনে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে আয়োজন করা হয়েছে স্নানের। শুক্রবার রাত থেকে শুরু হয় লগ্ন। এরপর থেকেই ব্রহ্মপুত্রের 20টি ঘাটে চলছে সনাতন ধর্মাবলম্বীদের স্নান ও পূজা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে অনেকে এসেছেন এই তীর্থে যোগ দিতে। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। মা বাবার নামে একটা বুঝি দিতেছি, মা বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করেছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে, এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্নান হয়েছে। স্নান এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই দেশ। বিগত বছরের তুলনায় তাই এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তীর্থস্থানের 3 কিলোমিটার আনা হয়েছে নজরদারির আওতায়। নিরাপত্তা জোরদারে 1,500 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করছে প্রায় 500 আনসার সদস্য। আমরা পুরো এলাকাটাকে একটি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আমরা আশা করছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এই পূর্ণ স্থান উৎসবের মধ্য দিয়েই শেষ হবে আশা করছি।
এছাড়া ব্রহ্মপুত্রে ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন প্রবাহে স্নানোৎসবে অংশ নিয়েছেন লাখো সনাতন অনুসারী। রাতে বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে অষ্টমী স্নানের আনুষ্ঠানিকতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্নানোৎসবের আরো খবর জানো নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। স্নানোৎসব কোন পর্যায়ে রয়েছে, এবছরের আয়োজন নিয়ে পুণ্যার্থীরা কি বলছেন? লোপা, যে স্নান উৎসবের বলা চলে যে কাল রাত থেকে যেহেতু শুরু হয়েছে, এখন কিন্তু লোকজনের চাপ কিছুটা কমে এসেছে, অর্থাৎ পুণ্যার্থীর সংখ্যা কিছু কমে এসেছে। তারা যারা সকালে এসেছিলেন তারা পুণ্য স্নান শেষে ইতিমধ্যেই কিন্তু অনেকে বাড়ি ফিরে গেছেন, আবার নতুন করে অনেকে আসছেন। আমি যদি আবার পেছনের অংশটিকে দেখাতে চাই, এখনও কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই ঈদের লম্বা ছুটির কারণে কিন্তু অনেক পুণ্যার্থী এবার হয়েছে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনিও কিন্তু এখানে এসে পুরোটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে পুণ্যার্থীদের ঢলের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছুটা গাড়ির বেশ জটলা সৃষ্টি হয়েছে, তবে যানজট নেই, তবে ধীর গতি রয়েছে। অর্থাৎ এই জায়গাটি পার হতে কিছুটা ধীর গতিতে যানবাহনগুলোকে পার হতে হয়েছে, কারণ জানেন যে প্রায় 12 থেকে 14 লাখের মতো পুণ্যার্থী কিন্তু এই লাঙ্গলবন্ধ পুণ্য স্নানে অংশগ্রহণ করতে এসেছেন, যে কারণে কিন্তু এখানে যে মানুষের যে ভিড় এবং এই যানজট যানবাহনের যে চাপ, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে তারা কাজ করছেন। তবে সব কিছু মিলিয়ে একটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পুণ্যস্নান এখানে সম্পূর্ণ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের সিসিটিভির আওতায় ছিল এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এই এলাকাটিকে কিন্তু তারা মনিটরিং করেছেন। লোপা স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারীর সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গতকাল পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই জেরে সকালে প্রথমে হাসানুল্লাহ মুন্সি কান্দি এলাকায় সংঘর্ষ হয়, পরে বিলাসপুর এলাকায় দ্বিতীয় দফায় বাঁধে সংঘর্ষ। অনেকে বালতিতে হাত বোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর সকালে হইলে মনে করেন কুদ্দুস ব্যাপারীর লোক সব বাড়ি ঘরে ছিল, জলিল মাদরের লোকজনে ওই যে হের বাপেরে মারছে, সেটা উদ্দেশ্য করে মনে করেন হেরা মনে করেন লাঠি ঠেঙ্গাল নিয়ে আসে, যত লোকজন আছে সবারই মনে করেন দৌড়ে বাড়ি ছাড়া করে দিছে। তো আমাদের ধারণা এখানের আশেপাশের গ্রাম, এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন। এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটেছেন। এই দুই জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। ঈদের ছুটি শেষে নৌপথে আজ লাখো মানুষ ফিরছে রাজধানী ঢাকায়। ভোর 4টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চ ছিল যাত্রী বোঝাই। যাত্রীরা বলেছেন লম্বা ছুটি থাকায় এবার ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন। ভাড়া নিয়েও ছিল না অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে, কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে। বিপুল যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখায় সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। উপায় না পেয়ে লাগেজ ব্যাগ নিয়েই হাঁটতে থাকেন অনেকে। আগে অতিরিক্ত ভাড়া নিত, ডেকে মনে করেন 500-700 করে ভাড়া নিতে, সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। আমরা সুন্দর মতন বাসায় পৌঁছাইতে পারছি খুবই আনন্দের সহিত। ঘুমে লঞ্চে আরামে করে আইছি, হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেট হয় না। এবার যাত্রা ভালো ছিল, হ্যাঁ শৃঙ্খলাটা ভালো ছিল। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে বাস আর ট্রেনে রাজধানী ফিরছে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এখন পর্যন্ত 16টি ট্রেনে ঢাকায় পৌঁছেছে, ঢাকা ছেড়ে গেছে 15টি। সারাদিন আন্তনগর কমিউটার লোকাল মিলিয়ে মোট 70 জোড়া ট্রেন চলাচল করবে। 2-1টি বাদে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবারে ঈদযাত্রা স্বস্তির বলে জানিয়েছে কমলাপুরের ম্যানেজার। প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছেছে গন্তব্যস্থলে। স্বস্তির কথা জানিয়েছে বেশিরভাগ যাত্রী। কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পায়নি তারা যাচ্ছেন অন্যান্য জেলায়। সব মিলিয়ে কমলাপুরে যাত্রীদের বেশ চাপ।
আসার ডিসিপ্লিন খুব খারাপ, ট্রেনে সিটের মধ্যে ঠিকমতো যাওয়া যায় না, এমন ডিসিপ্লিন। এই বছর আমরা কোনো ঝুঁকি ঝামেলা এখনো পাইনি। আসার ট্রেনগুলো যে ঢাকা স্টেশনে সবগুলো ট্রেনই প্রায় সঠিক সময় প্রবেশ করেছে। শুধুমাত্র রংপুর এবং বুড়িমারি এক্সপ্রেস দুইটা ট্রেন 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 25 মিনিট বিলম্বে প্রবেশ করেছে। সব ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে। ইন্ডিফোর্ডের জন্য হয়তো 5-10 মিনিট লেট গেছে, কিন্তু প্রায় সবগুলোই সঠিক সময় গেছে। ভোরেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা বলেন, এবার ঈদে বাড়ি যাওয়া ও বাড়ির ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনা টহলের কারণে যানজট হয়নি। এছাড়া টার্মিনালগুলোই ছিল বাড়তি পাহারা, তাই নিরাপদে ঢাকায় ফিরেছেন মানুষজন। পরিবহন শ্রমিকরাও বলছেন, এবার ব্যবস্থাপনা ভালো ছিল। ঈদ মৌসুমে কোনো রাস্তায় যানজট নাই, পুলিশ প্রশাসন সেনাবাহিনী থাকাতে যানজট কম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যাত্রা দেখছি প্রতিটা ঈদেই, কিন্তু এবার ঈদের যাত্রা একটু ব্যতিক্রম। ছুটি হয়েছে দীর্ঘমেয়াদী, আর বিশেষ করে সেনাবাহিনী টহল থাকাতে রাস্তাতে যানজট বলতে গেলে মোটেও নাই। না, রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব মানে ভালোর ভিতরে আছে, কোনো ধরনেরই নাই। কিছু জায়গায় ভাড়া একটু বাড়তি নিতেছে, আর অধিকাংশ জায়গায় মানে কম। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় 3 ঘন্টার মধ্যে চলে আসছি। রাজধানীর বায়ুর মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে দক্ষিণ সিটির ময়লার ভাগার পরিদর্শনে গিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে। আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দেয়, জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। ব্যাটারি রোডটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে, আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায়, সেই সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায়, আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রাথমিকভাবে ক্ষতিতে পড়বে না বাংলাদেশ। এই অবসরে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চাপ তৈরি করতে পারলে নীতি পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই হতাশ না হয়ে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ আন্তর্জাতিক বিশ্লেষকদের। পোশাক রফতানি খাতে ভারতের অনভিজ্ঞতা এবং ভিয়েতনামের রফতানির ক্যাটাগরি পৃথক, তাই দেশ দুটির পক্ষে শিগগিরই বাংলাদেশের বাজার দখল করা সম্ভব নয় মনে করছেন সংশ্লিষ্টরা। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে চমকে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত আসলো বাংলাদেশের বিপরীতে। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এতদিন 15% কর দিতে হলেও এখন দিতে হবে 37%। এমন সিদ্ধান্তে ভরকে যাবার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের কর নীতিতে সিদ্ধান্ত হলেও তা পরিবর্তনের সুযোগ থাকে বলে মত তাদের। আমরা যেহেতু এখনো পর্যন্ত মিড টিয়ার, লো টিয়ার প্রোডাক্টসগুলি পাঠাই, সেইখানে হয়তো বড় রকমের কোনো ধাক্কা এই মুহূর্তে আসবে না, কিন্তু মুশকিলটা হবে লং টার্ম। কারণ এটার কারণে যে অন্যান্য দেশগুলির মধ্যে যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু হয়েছে, এবং প্রত্যেকেই এখন বিভিন্ন রকমের নেগোসিয়েশন করবেন, এই নেগোসিয়েশনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে যে ধরনের অ্যাক্সেস পাবেন সেইটার সাথে আমাদেরকে কম্পিট করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলার মাধ্যমে তৈরিকৃত পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই কর ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিকেএমইএ সভাপতি। এক্ষেত্রে জোরালো লবিং চালানোর পরামর্শ তার। ট্রাম্প কিন্তু এই ধরনের একটা ইঙ্গিতও দিয়েছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমরা রপ্তানি করি, সেটাও একটা নেগোসিয়েশন করে আমরা একটা কিছু পেতে পারি। তো সেই জায়গাটা আমার মনে হয় এখন একটা, আমরা অনেক দিন যাবতই বলে আসছি, কিন্তু এখন একটা এটার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। একটা বাইলেটারাল আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করতে পারি যে তোমার র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য আমি রপ্তানি করবো, এটা আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিবা। কূটনৈতিক তৎপরতা তো প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনামও চালাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ নতুন কি কি অফার করতে পারে সে বিষয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক শাহাব এনাম খান। তাদের যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্সে যারা ল মেকার আছেন, তারাও কিন্তু এখন এগুলিকে ক্রিটিসাইজ করছেন, এবং সেই ক্ষেত্রে বেশ কিছু লিগ্যাল প্রসিজিওরও শুরু হয়েছে।
পরিবর্তনের যথেষ্ট জায়গা আছে, সেই জায়গাতে আমাকে এফেক্টিভ ডিপ্লোমেসি, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং সেই সাথে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, প্রত্যেক ফর্মের ডিপ্লোমেসিতে যেতে হবে। এখন এটা আমরা যত দ্রুত করতে পারি তত ভালো। আপাতত স্বস্তি হলো পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম স্বল্প মূল্যের কোনো পোশাক তৈরি করে না, আর ভারতের প্রস্তুতি পর্যাপ্ত নয়। যা করার করতে হবে এই অবসরের মাঝেই, কিন্তু সময়টা খুব বেশি নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে নারী, পুরুষ ও শিশুসহ 48 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। টিকটকের নেশায় গত 2 এপ্রিল এভাবেই প্রাণ যায় তরতাজা 2 তরুণের। বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলেন কায়ুম আর তারেক। চড়ে বসেছিলেন সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের ছাদে। আখাউড়া রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ডিশের তারের সাথে পেঁচিয়ে নিচে পড়ে যায় 4 জন। আহত 2 জন এখনও হাসপাতালে ভর্তি। গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনছেন আপনারা সবাই, গঙ্গাসাগর, তার লাগিয়া 2টা লোক মারা গেছে। 2 জন এদিক দিয়ে ছিটকে এদিক দিয়ে পড়ছে ট্রেনের থেকে, ডাইরেক্ট নিচে পড়ে গেছে, আর 2 জন ওদিক দিয়ে উপাসে পড়ছে। তার সাথে জড়িয়ে তারা এই 4 জন ট্রেন থেকে অলরেডি পড়ে 2 জন ব্রিজের ভিতরে পড়ে গেছিল, একদম ইয়ার ভিতরে, খালের ভিতরে। এটাতে আপনার দেখা গেল যে অন দ্য স্পটে একজন মারা গেছে, আরেকজনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। অবহেলা আর অসাবধানতা বশত এমন মৃত্যু ঘটছে হামেশাই। রেলওয়ের হিসেবে আখাউড়া রেলওয়ে থানা সেকশনের 100 কিলোমিটারের মধ্যে গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 48 জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জিআরপির পরিসংখ্যানে দেখা যায় যে গত 1 বছরে প্রায় 1/2 শতাধিক লোক ট্রেনে কাটা পড়ে এবং আহত হয়েছে, নিহত এবং আহত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ, 2 বগির সংযোগস্থলে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে যাতায়াতই দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্যতম কারণ। দুর্ঘটনাগুলো ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। আমরা সবসময় রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করি, যারা সিঁড়িতে বসে বা ছাদে ওঠে বা বাবার ওঠে, আমরা সবসময় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ওদেরকে নিষেধ করি বা ডাক দিয়ে নামানোর চেষ্টা করি। কিন্তু ট্রেন ছাড়ার সময় দেখা যায় যে ওরা অনেকে অতি উৎসাহের কারণে উঠে যায় রানিং অবস্থায়। মাসওয়ারি হিসেবে উপজেলায় সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় গত বছর সেপ্টেম্বরে 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। চুলায় পানি গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হন খুলনার হতদরিদ্র পরিবারের সন্তান এসএসসি পরীক্ষার্থী সাদিয়া সুলতানার সাথী। পুড়ে যায় 2 হাত, পা, বুক ও পেটের অধিকাংশ স্থান। তাকে সুস্থ করতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। এই নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর অনুদান আসে 2.25 লাখ টাকা। 2 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সাদিয়া। পুরোপুরি সুস্থ হতে আরও অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। খুলনার ডুমুরিয়ার মিকশিমিল গ্রামে এই জরাজীর্ণ ঘরে বসবাস সাদিয়ার পরিবারের। বাবা ভ্যান চালিয়ে আর মা অন্যের বাড়িতে কাজ করে যা রোজগার করেন তা দিয়েই চলে 5 জনের সংসার। মাস 4 আগে চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ সাদিয়ার শরীরের ক্ষত অনেকটা শুকালেও প্রায়ই শারীরিক যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাকে। বাঁকা হয়ে গেছে হাতের 2টি আঙুল। ডানাতে সমস্যা, রাতে বেশিরভাগ ঘুমাতে পারি না, চুলকায়, মাঝে মধ্যে জ্বালা যন্ত্রণা করে। পুরা শরীর নিয়ে সাদিয়া সুলতানার সাথী যখন দীর্ঘদিন হাসপাতালে ভর্তি, তখন এসএসসি পরীক্ষা দিতে পারবেন কিনা সেই ছিল শঙ্কা। কিন্তু মানুষের আন্তরিকতা আর আর্থিক সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ছেড়েছেন হাসপাতাল। তারপর থেকেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সাদিয়া, কিন্তু সংকট আর চ্যালেঞ্জ পিছু ছাড়ছে না তার। অনেক সুস্থ আগের থেকে, এখন ফর্ম ফিল আপ করেছি, তারপরে রেজাল্ট টেস্ট পরীক্ষা দিয়েছি স্কুলে, এখন আল্লাহ দিলি এসএসসি পরীক্ষা দিতে পারবো। চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হতে সাদিয়ার প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, দরকার অস্ত্রোপচারের।
ক্ষতিগ্রস্ত অংশগুলা এক বা একাধিক অপারেশনের প্রয়োজন হতে পারে। পরবর্তীতে আমরা ফলো আপে ওকে দেখেছি যে অবস্থায় ওর শরীরের অলমোস্ট জায়গাগুলো অনেকটাই ভালো আছে, কিছু কিছু জায়গা একটু স্কার ফরমেশন হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপারট্রফিক স্কার। পরবর্তী চিকিৎসা ও খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারটির। অর্থ সংগ্রহ ও চিকিৎসায় সহযোগিতা করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাদিয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। এমন অবস্থা মাঝে ঘর বাড়ি ভাঙ্গি যাচ্ছে, তাও আমরা সরে করতে পারি না। যমুনা টিভি এবং শেকর সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে আমার মেয়েটা দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা তাকে নিয়ে আসতে পেরেছি। ওর এই চিকিৎসা প্রসেসটা লং টাইম এবং যে ওষুধগুলো এখন যাচ্ছে বেশ ব্যয়বহুল, এই জন্য যে টাকা আমাদের কাছে আছে উইদিন শর্ট টাইম এটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা আরও সহযোগিতা চাচ্ছি দেশবাসীর। গত 14 ডিসেম্বর পানি গরম করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন সাদিয়া। 2 মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন খুলনা মেডিকেলে। সে সময় তার চিকিৎসা সহায়তার জন্য ফান্ড গঠন নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল ভারত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে। বিজেপি সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা। ভারতের বিরোধী দলের নেতারা বলছেন কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্তে ধর্মীয় বিভাজন ও সংঘাত বাড়বে। বিক্ষোভে উত্তাল কলকাতা। লোকসভা এবং রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে এভাবেই পথে নেমে আসেন পশ্চিমবঙ্গের মুসলমানরা। এতে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় অবরোধ করা হয় সড়ক, পোড়ানো হয় কুশপুত্তলিকা। আন্দোলনকারীরা বলছেন মুসলিমদের উন্নয়নের কথা বলে ওয়াকফ বিলের সংশোধনী এনেছে বিজেপি সরকার, কিন্তু এতে কোথাও মুসলমানদের জন্য আবাসন, শিক্ষা কিংবা পেনশনের কোনো কথা নেই। মুসলিমদের সম্পদ দখল করতেই ওয়াকফ আইনে পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার। যেভাবে কৃষকেরা নিজেদের অধিকার আদায় করেছেন, আমাদেরকেও সেভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে। আমরা এই আইন কোনোভাবেই মানব না। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাট সহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও। আহমেদাবাদের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের উপর হামলা করে পুলিশ। আটক করা হয় অন্তত 40 জনকে। এ অবস্থায় ওয়াকফ আইনের পক্ষে বিপক্ষে চলছে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধ। ঐতিহাসিক মৌকা থা, কোন কাহা খড়া হ্যায় ইয়ে জাননা থা। এটা ঐতিহাসিক একটা সুযোগ ছিল, কিন্তু নোংরা রাজনীতির জন্য সরকার এই সুযোগ নষ্ট করলো। মুসলমানদের নিশ্চিহ্ন করতে এত বড় পদক্ষেপ নিয়েছে সরকার। তার প্রতিবাদের সবগুলো বিরোধী দল একাট্টা হয়েছে সরকারের বিরুদ্ধে। ये जो वक्फ अमेंडमेंट एक्ट है गरीबों के लिए। এই আইন তো গরিব মুসলমানদের জন্য। যারা সত্যিকারের গরিব মুসলিম তারা এই আইনের বিরোধিতা করছে না, কিন্তু যারা রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করছেন তারাই এই ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল, যাতে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। ভারতে প্রায় 9 লাখ একর জমি ওয়াকফ রয়েছে। 95 মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে মরদেহ। এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা। সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেও অবশ্য থামেনি ইসরায়েলের আগ্রাসন। এই দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ। বোমার আঘাতে ক্ষত বিক্ষত, ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ।
একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসনে 50,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।